আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমরা 41 নম্বর ক্লাসে আজকে প্রিপজিশন শিখবো। তো শূন্য থেকে গ্রামার শেখা করছে আমরা একদম 41 নম্বর ক্লাসে আজকে চলে এসেছি। আমরা পার্টস অফ স্পিচ শেষের দিকে চলে যাচ্ছে। আজকে প্রিপজিশন ইন ডিটেলস শিখবো আমরা ইনশাআল্লাহ। প্রিপজিশনের দেখেন এখানে কিছু দেওয়া আছে, এত ভূমিকা বাদ দিয়ে কারণ প্রিপজিশন সম্পর্ক স্থাপন করে দেয়, ইন্টারনালি সম্পর্ক স্থাপন করে দেয়। এখানে যেগুলো প্রিপজিশন দেখতেছেন মোস্ট ইউজেবল প্রিপজিশন, সবচেয়ে বেশি একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন অ্যাভব উপরে, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্রস আড়াআড়ি, এগেনস্ট বিরুদ্ধে, অ্যালং অ্যামং, হ্যাঁ, অ্যারাউন্ড, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, বিনেথ, বিসাইড, between, beyond, by, down, during, except, for, from, in, inside, into, like, near, of, তারপর হচ্ছে on, since, to, towards, through, under, until, up, upon, with, within, এইগুলো প্রিপোজিশন এখানে যেগুলো দেখতেছি এটা সবচেয়ে বেশি একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন এই প্রিপোজিশন সম্পর্কে আমরা ডিটেইলস আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন এখানে প্রিপোজিশন আমি প্রকারটা একটু উল্লেখ করেছি এই জন্য যে গ্রামাটিক্যালি ভাবে যেহেতু আমরা সব শিখতেছি এটাও আমরা শিখে নিই। তাহলে প্রিপোজিশনের এখানে প্রকারে আমরা 4টা দিয়েছি বা 5টা প্রকার হয়। 1 নম্বর প্রকার হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেইগুলা প্রিপোজিশনগুলো ভাঙা যায়, ঠিক আছে, সেগুলো প্রিপোজিশন কি করা যায় না, ভাঙা যায় না, সেগুলোকে বলা হচ্ছে সিম্পল। যেমন অ্যাট, ইন, অন, অফ, টু, এইগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এরপরে আছে হচ্ছে ডাবল প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন মিলে যেগুলো প্রিপোজিশন হয় তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। যেমন হচ্ছে অন একটা প্রিপোজিশন, টু একটা, দুইটা মিলে হচ্ছে অন টু। আপ একটা প্রিপোজিশন, টু একটা, আপ টু, আপ অন, ইনসাইড। এই যে এইগুলো যে প্রিপোজিশন গুলা দুইটা প্রিপোজিশন মিলে হয় তাকে বলা হয় কি ডাবল প্রিপোজিশন। এরপরে আসে হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন দেখবেন যে কোনো একটা ওয়ার্ড থাকবে, কিওয়ার্ড মানে মেন ওয়ার্ড থাকবে, এরপরে প্রিপোজিশন যুক্ত হবে, হয়ে এটা প্রিপোজিশনের কাজ করবে। যেমন ডিউ একটা ওয়ার্ড, এর সাথে যুক্ত হয়েছে টু, ডিউ টু। বিকজ একটা ওয়ার্ড, তারপরে এর সাথে যুক্ত হয়েছে অফ একটা প্রিপোজিশন, বিকজ অফ। অ্যাপার্ট একটা ওয়ার্ড, এর সাথে যুক্ত হয়েছে ফ্রম, ফ্রম, অ্যাপার্ট ফ্রম। আবার এটা আরেকভাবে হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন নাউন প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন প্রিপোজিশন। এটা স্পেশালি প্রিপোজিশনাল ফ্রেজ। উপরটাও প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এটা পজিশন অনুযায়ী চেঞ্জ হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো অ্যাডভার্ব হতে পারে। তবে এইটা সারা জীবনের জন্য প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশন নাউন প্রিপোজিশন, প্রিপোজিশন দ্বারা শুরু, প্রিপোজিশন দ্বারাই শেষ, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন, এবং এটাকে বলা হয় সবসময় প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? ওকে। এরপরে আসি পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল প্রিপোজিশন মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ইডি হয়ে, হ্যাঁ, বা ইএন হয়ে যদি সেটা কি করা হয় মানে আপনার কিসের মতো কাজ করে, প্রিপোজিশনের মতো কাজ করে। যেমন কনসিডারিং, ডিউরিং, রেসপেক্টেড, প্রোভাইডেড, এগুলো প্রিপোজিশনে যখন কাজ করে তখন তাকে বলা হয়, হ্যাঁ, আপনার হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এরপর আছে ডিসগাইজড প্রিপোজিশন। এই ডিসগাইজড প্রিপোজিশন যেটা আছে, এই ডিসগাইজড প্রিপোজিশনটা হচ্ছে গোপন ভাবে থাকবে। যেমন বলা হয়েছে হি ওয়েন্ট আ হান্টিং, সে কি গেছিল, হান্টিং এ গিয়েছিল। দ্যাট মিনস হি ওয়েন্ট অন হান্টিং, সে হান্টিং এ গিয়েছিল। এখানে কিন্তু দ্যাট মিনস অন, এখানে অনটা লুকাই আছে, গোপন ভাবে আছে। হি ওয়েক আপ অ্যাট 7 o'clock। এই যে 7 o'clock, 7 o'clock, 8 o'clock, 9 o'clock, আমরা এই ঘড়ির কাটার পূর্বে যে অক্লক বলি, এটা আসলে ছিল অফ। কি ছিল? অফ। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে ডিসগাইজড, বা এইটা একটা প্রকার। তাহলে টোটাল আমরা প্রিপোজিশনাল প্রকার করলাম 5টা। এই একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন, এটা খুব যে জরুরি বিষয়টা এমন না, বাট যেহেতু আমরা জানতেছি সবগুলো আমরা জানলাম। এখন আমরা দেখব প্রিপোজিশনকে আমি 2 ভাগে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে স্টেলিং প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি আপনার মুভিং প্রিপোজিশন। অর্থাৎ একটা হচ্ছে পজিশন প্লেস, প্রিপোজিশন অফ প্লেস, যেইগুলা কোনো পজিশন বোঝায়, সেইগুলা স্থির অবস্থা বোঝায়, সেগুলো কোনো স্টিলিং প্রিপোজিশন, সেগুলো আমরা সম্পর্কে জানবো। এরপরে আমরা জানবো হচ্ছে যেগুলো কি হচ্ছে আপনার মুভিং করতেছে, এরকম প্রিপোজিশন যেগুলো আছে। যেমন দেখেন কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হয় কি ইন। এই যে এখানে দেখেন ভিতরে একটা বল আছে, ইন। ঠিক উপরে যদি লেগে বসে, অন দ্য বক্স, দেখেন দেখেন অন দ্য বক্স, তাহলে লেগে থাকে উপরে কোনো কিছু, তাহলে কি হবে? অন। কি হবে? অন। কোনো বস্তু যদি নিচে যদি লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আন্ডার। কি বলা হবে? আন্ডার। কোনো বস্তু যদি কারো পাশে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হয় নেক্সট টু। কি বলা হয়? নেক্সট টু। যেমন নেক্সট দ্য বক্স, দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। ঠিক আছে, দুইটার মাঝখানে বসলে বিটুইন, দ্য বল ইজ বিটুইন দ্য বক্স। ওকে, অনেকগুলোর মাঝখানে বসলে অ্যামং, তাহলে দ্য বল ইজ অ্যামং দ্য বক্স। তারপরে কোনো কিছু সামনে হলে সেটা হবে হচ্ছে ইন ফ্রন্ট অফ, তাহলে দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তারপরে বক্সের দেখেন পিছনে আছে,
তাহলে behind কি হবে এটা? behind। তাহলে the ball is behind the box। ক্লিয়ার? ওকে। এখন আমরা বলেছিলাম কোনো কিছুর সাথে উপরে লেগে থাকলে সেটা হচ্ছে কি হবে? অন। কিন্তু উপরে যদি লেগে না থাকে তাহলে আমরা কি বলবো? অ্যাভভ। দ্য বল ইজ অ্যাভভ দ্য বক্স। আবার দেখেন নিচে চলে আসছে, নিচে যদি লেগে থাকে তাহলে আমরা বলেছিলাম ওখানে আন্ডার, কিন্তু নিচে লেগে না থাকলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? বিলো। দ্য বল ইজ বিলো দ্য বক্স। নেয়ার কাছাকাছি থাকলে দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। দেখেন দূরে আছে, দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স। ক্লিয়ার? এরপরে নির্দিষ্ট কোনো জায়গায় আপনি যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাড দিতে পারেন, যেমন অ্যাম অ্যাট দ্য ডোর, ঠিক দরজা বরাবর আছে। অ্যাম অ্যাট অফিস, অ্যাম অ্যাট কোচিং, অ্যাম অ্যাট মাদ্রাসা, অ্যাম অ্যাট হসপিটাল। আবার কিছু কোলোকেশন আছে, সেইগুলো কোলোকেশন আস্তে আস্তে জানাবো ইনশাআল্লাহ আজিজ। ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে মুভিং না প্লেস বোঝানো হয়েছে, প্রিপোজিশন অফ প্লেস। এখন আমরা যেটা হচ্ছে মুভিং, যেগুলা মুভ করে, ঠিক আছে, আলাদা প্রিপোজিশনের মধ্যে। এটা হচ্ছে একটা হচ্ছে আপ, যেমন উপরে যদি আপনি কোনোভাবে গতিতে উঠে যান তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপ হবে। যেমন বলা হলো দ্য ম্যান, দ্য ম্যান গোজ আপ দ্য স্টেয়ার, মানুষটি সিঁড়ির উপর দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? গোজ আপ, গো আপ। নিচে যদি গতিতে নামা হয় তাহলে সেই ক্ষেত্রে কি বলা হবে? গো ডাউন। দ্য ম্যান গোজ ডাউন দ্য স্টেয়ার। পিকচারটা অনেক কিউট, তাই না? মামুন স্যারের কাছ থেকে নেওয়া। ওকে। আড়াআড়ি, ঠিক আছে? তাহলে আড়াআড়ি, অ্যাক্রস, আড়াআড়ি কোনো কিছু যদি যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অ্যাক্রস। দ্য ম্যান passes, passes across the road, the man passes across the road। তারপরে আসি, উপর দিয়ে আমরা স্থির থাকলে অন পড়েছি, উপরে যদি লেগে না থাকে তাহলে কি পড়েছি? অ্যাভোভ করেছি। কিন্তু কভার করে থাকলে আবার কিন্তু ওভার হবে, যেমন ফ্যান আমাকে কভার করে আছে, তাহলে এটা কি হবে? ওভার হবে। কি হবে? ওভার। ক্লিয়ার? এখন আসি, কিন্তু উপর দিয়ে যদি গতিতে যায়, লেগে থেকে গতিতে যায়, তাহলে সেই ক্ষেত্রে বলা হবে এই যে ওভার। তাহলে দ্য ম্যান জাম্পস ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মানুষটি লাফাতে লাফাতে যাচ্ছে। নিচ দিয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা বলবো আন্ডার, দ্য ম্যান ওয়াক্স আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। এখন যদি অনেক দূর দিয়ে কোনো কিছু যায়, যেমন এটা ব্রিজ, কিন্তু ব্রিজের উপর দিয়ে এই দিক দিয়ে বিমান চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাভোভ বলবো। ধরা ছোঁয়ার বাইরে যদি গতিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাভোভ বলবো, ঠিক আছে? এরপরে আছে আড়াআড়ি, মানে মানে কোনো লোড ধরে এক প্রান্ত থেকে ওর উপর প্রান্ত পর্যন্ত যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অ্যালোন। কি হবে? অ্যালোন। যেমন দ্য ম্যান গোজ অ্যালং দ্য রোড, ঠিক আছে? মানুষটি এই রাস্তা ধরে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। আচ্ছা, ভেতর থেকে বাহির্গত, ভিতর থেকে বাহির্গত, অর্থাৎ যদি ভিতরে আপনি গতিতে প্রবেশ করেন তাহলে সেই ক্ষেত্রে ইনটু, আবার ভিতর থেকে গতিতে যদি বের হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে কি বলতে হবে? আউট। অর্থাৎ হচ্ছে ইন, সরি, ভিতর থেকে বাইর হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে আউট অফ, আর যদি ভিতরে ঢোকেন গতি দিয়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইনটু। তাহলে যেমন ধরুন দ্য ম্যান কামস আউট, কামস আউট অফ দ্য, কামস আউট অফ দ্য রুম, মানুষটি গতি দিয়ে বাইরে আসতেছে। আবার যদি গতিতে ভিতরে ঢোকা হয় তাহলে ম্যান গোজ ইনটু দ্য রুম, ঠিক আছে? তাহলে কি বসবে? ইনটু বসবে এখানে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আসি, যদি কোনো কিছুর মাঝখান দিয়ে আপনি চলে যান গতি দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার থ্রো বলতে হবে। কি বলতে হবে? দ্য ম্যান গোজ থ্রো দ্য টাউন, দ্য ম্যান গোজ থ্রো দ্য টাউন। এই যে টাউন, এগুলো সিটি, বাড়িঘর, এগুলোর মাঝখান দিয়ে চলে যাচ্ছে রোডে, তাহলে সেই ক্ষেত্রে বলা হবে কি? থ্রো। কি বলা হবে? থ্রো। আচ্ছা, এরপরে আসি আমাদের টুয়ার্ডস, কোনো দিকে অভিমুখে যাওয়া। এখানে একটু বুঝবেন, এখানে একটু বুঝবেন, এখানে এই যে ফ্রম, টু এবং টুয়ার্ডস, এখানে একটু আমি মাসলা ক্লিয়ার করব। আমি একটা শখ এঁকে নেই। এই যে ধরে নেন যেটা একটা বাড়ি, এটা একটা কি? বাড়ি। অনেক সুন্দর হয়েছে না বাড়িটা? ঠিক ধরে নেন যে আরমান্সে আপনি যাচ্ছেন, আরমান্সে তো একটা বিল্ডিং, তাই না? তাহলে বিল্ডিং আপনি যাচ্ছেন, ধরে নেন যে কয়তলা একটা বিল্ডিং, হ্যাঁ, আরমান্সে যাচ্ছেন আপনি। এটা হচ্ছে আরমান্স, এটা হচ্ছে আরমান্স, এটা হচ্ছে আপনার হোম, এটা হচ্ছে আপনার হোম। আচ্ছা, এখন এই মাঝখানে দেখেন মিল্লাত মাদ্রাসা আছে। কি আছে? মিল্লাত বালিকা শাখা আছে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, TMKM আছে। এখন আপনি এখান থেকে বের হবেন যখন, তখন আপনাকে বলতে হবে ফ্রম। কি বলতে হবে? ফ্রম। তাহলে উৎপত্তি যেখানে, আপনাকে কি বলতে হবে? ফ্রম। সেখানে উৎপত্তি এখানে, তাহলে সেখান থেকে ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ফ্রম ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? ফ্রম। তাহলে ফ্রম এখান থেকে শুরু করেছেন আপনি, তাহলে এখন যদি আপনার গন্তব্য হয় আরমান্স তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে টু, ইউজ করতে হবে টু। কিন্তু গন্তব্য যদি আরমান্স না হয়, আপনি বললেন যে আরমান্সের দিকে যাব, তাহলে এখানে আপনি মিল্লাতেও আসতে পারেন,
ঠিক আছে, আরমান্সের দিকে যাব বলেছি, দ্যাট মিনস আপনি মিল্লাতেও আসতে পারেন। আমি কিন্তু বলি না, আপনি কিন্তু নির্দিষ্ট করে বলে না আপনার গন্তব্য কোন ঠিক না যে আরমান্সে আপনি আসবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে টু ওয়ার্ডস। কি বলতে হবে? টু ওয়ার্ডস। এই যে টু ওয়ার্ড যেটা আছে, ঠিক আছে, এই টু ওয়ার্ড বলতে হবে। ক্লিয়ার? তাহলে এক নম্বর যদি আপনি আরমান্সে নিয়ে নোট করেন তাহলে সেক্ষেত্রে বলতে হবে, যেমন এখানে দেওয়া আছে দেখেন, দ্য ম্যান গোজ ফ্রম আরমান, ফ্রম হোম টু আরমান্স। কিন্তু যদি আপনি আরমান্সে না গিয়ে ওই দিকে যান, ওই দিকে সামনে যে কোনো জায়গায় আগে পিছিয়ে যান, তাহলে সেক্ষেত্রে টুয়ার্ডস, দ্য ম্যান গোজ টুয়ার্ডস আরমান্স। ক্লিয়ার? না, আরমান্স ইন্ডিকেটর না, এই যে কোনো জায়গায় যেতে পারে। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। এছাড়া আর আছে রাউন্ড। রাউন্ড মানে চতুর্পার্শ্বে, কোনো কিছু চতুর্পার্শ্বে যদি ঘোরা বোঝে তাহলে সেই ক্ষেত্রে রাউন্ড হয়। যেমন দ্য ম্যান মুভস রাউন্ড দ্য ওয়াটার ট্যাঙ্ক, মানুষটি ওয়াটার ট্যাঙ্কের চারপাশ দিয়ে ঘুরতেছে। ক্লিয়ার কি না? কোনো সমস্যা আছে? আশা করি নাই। এরপরে আমাদের আরো কিছু অংশ আছে, এইগুলা একটু মনে রাখবেন। হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। এগুলো কিছু ফ্রেজ আর ইউজ আছে। হ্যাঁ, রিড অ্যান্ড লাউডলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কেয়ারফুলি। ফর, যেমন ফর, ফর ফর মানে হচ্ছে ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য, আপাতত, ফর দ্য টাইম বিং, হ্যাঁ, 1 মিনিটের জন্য, ফর আ মিনিট, 1 বছরের জন্য, ফর আ ইয়ার, সারাদিন ধরে, ফর দ্য হোল ডে, 1 সপ্তাহের জন্য, ফর আ উইক, তারপর হচ্ছে ফর আ মান্থ, ফর আ ইয়ার, ঠিক আছে। এইগুলা মোটামুটি যেটা আছে সেইগুলা এখানে। তারপরে আসে কি, যে উইথ ফাদার, যেমন বাবার সাথে, হ্যাঁ, তারপরে হচ্ছে উইথ মাই, তারপরে হচ্ছে এইগুলো মোটামুটি যেগুলো আছে সেগুলো উইথ দিয়ে এগুলো আছে, উইথ ওপেন। আবার হচ্ছে এই যে সত্যি দ্বারা বাই পোস্ট, ডাকযোগে বাই পোস্ট, আবার হচ্ছে বাই পয়জন, বিষ প্রয়োগে, বাই বাস, বাসে, এইগুলো কিছু ফ্রেজাল ইউজ আছে, সেখানে হচ্ছে এইগুলো ফ্রেজাল গুলো ইয়ে করতে হবে। আবার এখানে অ্যাবাউট দিয়ে কিছু ফ্রেজ আছে, তারপর উইথিন দিয়ে কিছু ফ্রেজ আছে, ফ্রম দিয়ে কিছু ফ্রেজ আছে, যেগুলো ফ্রেজ নিয়ে একটু কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। এখানে আরেকটা মাসালা আছে, সেটা হচ্ছে সুন্দর করে মনে রাখবেন, সেটা হচ্ছে ও দিদি, ও দিদি, ডেই, ডেট, ঠিক আছে। কোনটা বসে ডে এবং ডেটের শুরুতে। আর যদি আপনি আরেকটা আছে হচ্ছে সেটা ইন মাইস, কি বলেন, ইন মাইস, কোথায় লেখা যায়, আচ্ছা নিচে লিখতেছি, ইন মাইস, ইন শব্দটা বসবে মাইস, দ্যাট মিনস মান্থ, ইয়ার, সিজন, মান্থ, ইয়ার, সিজন, ইনটা বসবে মান্থ, ইয়ার, সিজনে পড়বে। এই এতটুকু প্রিপোজিশন যদি আপনি জানেন, আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আপনার এই প্রিপোজিশন না আর কোনো প্যারা থাকবে না। যতই বড় সেন্টেন্স আপনি বানাবেন বানাতে পারবেন। যেমন দেখেন এখানে আই উইল গো, আমি যাবো, মেন সেন্টেন্স এটা, কিন্তু এখান থেকে না এই পর্যন্ত সব প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স বানানো হয়েছে। যেমন দেখেন কোথায় যাবে, গন্তব্য কোথায়, টু, তারপর কোথায় থেকে যাবে, বাসা থেকে, হোম, তারপরে কার সাথে যাবে, উইথ, তারপরে কিভাবে যাবে, বাই বাস, মানে যানবাহন যেখানে, বাই সেখানে, তবে পায়ে হেঁটে গেলে অন ফিট, ঠিক আছে। তারপর হচ্ছে কোন কাজ করতে গেলে টু বাই, লাস্ট কার জন্য, ফর। তারপর হচ্ছে কোন দিন যাবে, এই যে দেখেন সোমবার, দিনের পূর্বে, ডেটের পূর্বে অন বসছে, তার মাসের পূর্বে কি বসছে, ইন বসছে। তারপর হচ্ছে সালের পূর্বে কি বসছে, ইন বসছে। সিজনের পূর্বে কি বসছে, ইন বসছে। ঘড়ির কাঁটা যেখানে, অ্যাট সেখানে। তাহলে এই প্রিপোজিশনগুলো দিয়ে আপনি পর্যাপ্ত পর্যাপ্ত সেন্টেন্স বানাতে পারবেন, এবং প্রিপোজিশন নিয়ে আর কোনো প্যারা থাকার কথা হবে না যদি এই ক্লাসটা সুন্দর করে দেখেন। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট প্রিপোজিশন, ইউ ক্যান আস্ক মি। যেইভাবে আমি অফলাইনে ক্লাস নিচ্ছি সিমিলার ভাবে কিন্তু আপনাদের ক্লাস নিচ্ছি, এবং ফ্রি। শিখেন, উই হ্যাভ টু লার্ন। আমরা শিখবো, কোথায় গিয়ে শিখবো? আমরা বিভিন্নভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারছি না, কোথাও শিখতে পারছি না। আপনাকে আরমান্সে আসার প্রয়োজন নেই, ঠিক অফলাইনে যেভাবে আমি শিখেছি সেইভাবে শিখাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। সো pray for me, and if you feel better this class, obviously share and comment how it is enjoying, কিভাবে আপনারা এনজয় করছেন। অবভিয়াসলি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাতে হবে, তাহলে আমি এই ক্ষেত্রে ইন্সপায়ার হই। ওকে, সি অ্যারাউন্ড, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।